তোমার এসএসসি 26 বছরের শিক্ষার্থীরা কি অবস্থা? তোমাদের আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে কি বলবো, আমি তোমাদের সাথে আলোচনা করব একটা চ্যাপ্টার নিয়ে, তোমাদের সবার ফেভারিট চ্যাপ্টার, মানে জাতীয় চ্যাপ্টার, যেটাকে বলে পরিসংখ্যান। এই চ্যাপ্টার থেকে 20 মার্কের প্রশ্ন পাবা পরীক্ষায়, আর 20 মার্কের কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারবা। আজকে তোমাদের সাথে এমন এমন টাইপের মানে কিছু কিছু প্রশ্নের সলভ করাই দিব আর টাইপ দেখাই দিব যে ওইগুলাই পরীক্ষায় আসবে শুধু সংখ্যা চেঞ্জ করে, বুঝতে পারছো? এবার কত ধরো ফার্স্টে ক নম্বরটা নিয়ে আলোচনা করি, বুঝছো ভাইয়া? ক নম্বরে ফার্স্টে আমাদের কি রকম আসবে? ক নম্বরে আসে সে এই রকমের প্রশ্ন, উপাত্ত কাকে বলে, উপাত্ত কাকে বলে, তারপরে কত প্রকার, এই উপাত্ত কত প্রকার, তারপরে তোমার বলে হচ্ছে ধরো কিরকম, ধরো তোমার মধ্যমান 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 আর সর্বনিম্ন মান দেওয়া থাকে। সর্বনিম্ন মান দেওয়া থাকে, দিয়ে তোমার বলে হচ্ছে যে বের করা হচ্ছে সর্বোচ্চ মান। বুঝছো ভাইয়া? ম্যাক্সিমাম টাইমে এইটা দেওয়া হয় সব থেকে বেশি, এই মধ্যমান আর সর্বনিম্ন মান দেওয়া আছে, সর্বোচ্চ মান বের করো, বা সর্বোচ্চ মান মধ্যমান দিয়ে আছে, সর্বনিম্ন মান বের করো। এইরকমই হয় মেনলি এইটা। তাহলে তোমাদের ক নম্বরের এইটা আসার চান্স সব থেকে বেশি, এই মধ্যমান, সর্বনিম্ন মান, সর্বোচ্চ মান, এইটা। তাহলে তোমাদের এই টাইপের কি একটা ম্যাথ করাই দিব? আচ্ছা, করাই দিই একটা ম্যাথ। সাপোজ এটা হচ্ছে 31 থেকে 40, না এখানে ঘর টানার প্রয়োজন নেই, এখানে তোমার প্রশ্নে বলে দিবা। ধরো তোমার কি দিছে, ধরো তোমার মধ্যমান, সাপোজ মধ্যমান দিছে 35.5, তারপর তোমার সর্বনিম্ন মান দিছে 31। এইবার তুমি কি এই সর্বোচ্চ মানটা বের করতে পারবো না ভাইয়া? অবশ্যই পারবা, কারণ তুমি একটা টিপস দেখো। মধ্যমান সমান হচ্ছে সর্বোচ্চ মান প্লাস সর্বনিম্ন মান এইটা কিন্তু ভাইয়া শ্রেণী, প্রত্যেক শ্রেণীর জন্য ভিন্ন ভিন্ন শ্রেণী মধ্যমান, শ্রেণী সর্বনিম্ন মান, শ্রেণী সর্বোচ্চ মান। বুঝছো ভাইয়া? এবার হচ্ছে আমরা তো মধ্যমানের মান জানি, মধ্যমান কত? 35.5। মধ্যমান 35.5, সর্বোচ্চ মান আমাদের বের করতে হবে। সাপোজ এই সর্বোচ্চ মান সমান হচ্ছে এক্স, তাহলে এটাকে এক্স ধরো। তারপর সর্বনিম্ন মান আছে, সর্বনিম্ন মান এখানে পাইছে 31/2। এবার ভাইয়া দেখো, এদিকে 2 ভাগ আকারে আছে, ওইদিকে পাঠাই দাও, গুণ হয়ে যাবে, তাহলে এটা হয়ে গেল 71। তো এক্স প্লাস 31 থাকলো, তাহলে 31কে এই সাইডে পাঠিয়ে দাও, তাহলে এক্স সমান 71 মাইনাস 31, তাহলে এক্স সমান আমরা পাইলাম 40। ইজি, পারবা সবাই। এই জন্য এই চ্যাপ্টারটা মেনলি তোমাদের জাতীয় চ্যাপ্টার, সবাই এখান থেকে ম্যাথ করতে চাই, আর করবা, এই চ্যাপ্টার থেকে ম্যাথ করবা। এইবার তোমাদের খ নম্বরের জন্য একটু এটা দেখে, ক নম্বর তো দেখালাম, খ নম্বর হচ্ছে, খ নম্বর ভাইয়া তোমাদের ম্যাক্সিমাম বলে কি, খ নম্বর ম্যাক্সিমাম বলে হচ্ছে যে সারণী থেকে মধ্যক, প্রচুরক, গড় কিন্তু এখানে আবার 2 ধরনের আছে। গড় হচ্ছে একটা আছে গাণিতিক গড়, একটা গাণিতিক, আর একটা আছে সংক্ষিপ্ত। বুঝছো ভাইয়া? তো ফার্স্টে তোমাদের কি বোঝাবো? ফার্স্টে কি মধ্যক বুঝাই নাকি? আচ্ছা, মধ্যকই বুঝাই ভাইয়া। আমরা কি মধ্যকের সূত্রটা জানি?
তোমরা সবাই মিলে জানো মধ্যক সমান সমান কি বলো তো? মধ্যক সমান হচ্ছে এল প্লাস এন মাইনাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এন। বুঝছো ভাইয়া? এই এল এল মানে কিন্তু মধ্যক শ্রেণীর নিম্নমান। নিম্নমান মানে নিম্ন সীমা, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। এন হচ্ছে মোট যে গণসংখ্যাটা থাকবে ওইটা। এফসি হচ্ছে মধ্যক শ্রেণী পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, আর এটা এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, আর এইচ তো জানো, এইচ হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। তাহলে কি ভাইয়া এটা দিয়ে একটা কি ম্যাথ করাবো? আচ্ছা ভাইয়া, তো দেখো তোমার সাইডে সুবিধার জন্য একটা সারণী আঁকা। সাপোজ এইটা একটা সারণী, সাপোজ। তো ফার্স্টে তোমরা সারণী আঁকাবা না, আগে দেখবা যে তোমার কি কি লাগবে, বুঝছো? তাহলে মধ্যক শ্রেণী নির্ণয়ের জন্য আমরা যে সারণীটা বানাবো, এই সারণী দিয়ে আমার কি লাগবে? মধ্যক শ্রেণী নির্ণয় করতে হবে। তাহলে ফার্স্টেই এই জায়গায় ই করবা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী, এটা হবে শ্রেণী ব্যাপ্তি দিয়ে তারপর এই লাইনে যেটা করবা সেটা করবো হচ্ছে গণসংখ্যা, বুঝছো? গণসংখ্যা, গণসংখ্যা। এটা কি বেশি ছোট হয়ে গেল? আচ্ছা, মুছে ভালো করে করাচ্ছি। দেখো ভাইয়া, এরা কিন্তু শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি। তারপরে দেখো ভাইয়া, এই জায়গায় হবে তোমার গণসংখ্যা, এই জায়গায় হবে গণসংখ্যা, আর এই জায়গায় তোমার ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। বুঝছো ভাইয়া? এইবার শ্রেণী ব্যাপ্তি ধরো সাপোজ 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70। এবারে কোনো সংখ্যা আছে, ধরো মনে করো 5, 10, 12, 18, 5, 10, 12, 18। এবারে এই ক্রমযোজিত গণসংখ্যাটা কি ভাইয়া? ক্রমযোজিত গণসংখ্যাটা হচ্ছে এই যে প্রথমে যেটা থাকবে সেটা লিখবা, দিয়ে পরে লেখার সময় এই প্রথমটার সাথে এইটা যোগ করবা। তাহলে 5 আর 10 যোগ করে কত হয়? 15। এবারে 15-এর সাথে 12 যোগ করো, তাহলে কত আসে? 27। এবারে 27-এর সাথে 18 যোগ করো, তাহলে এটা হবে 45। বুঝছো ভাইয়া? ওকে, বুঝতে পারছো। তাহলে এইবার এই মধ্যক শ্রেণী নির্ণয় করার ইটা আবার কি? এই দেখো ভাইয়া, এই জায়গায় আমরা 45 পাইছি না? তাহলে এই এন এর মান কিন্তু 45, এই এন এর মান কিন্তু 45। এবার এই মধ্যক শ্রেণীটা তুমি কেমনে পাবা? এই 45-কে 2 দিয়ে ভাগ করবা। 45-কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো, তাহলে তুমি কত পাবা? তুমি পাবা হচ্ছে 22.5। এটা তুমি পাইলা তোমার মধ্যক শ্রেণীর। এবার দেখবা এই 22.5 এটা কার ভিতরে আছে? ক্রমযোজিত গণসংখ্যার দিকে তাকাবা। 5-এর মধ্যে কি 22.5 আছে? অবভিয়াসলি নেই। 15-এর মধ্যেও নাই। কিন্তু এই 27-এর মধ্যে কি 22.5 এক্সিস্ট করে না? অবশ্যই করে। তাহলে আমাদের মধ্যক শ্রেণী হচ্ছে এই যে এটা, বুঝছো ভাইয়া? এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। এবার আমাদের লাগবে এল এর মান। তাহলে এল এর মান আমরা কি বলছিলাম? যে এল এর মান হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে আমরা এল এর মান কত পাইলাম? 51। n/2 এর মান আগে থেকে পাইছি, এই যে 2 দিয়ে ভাগ করে দিছি, তাহলে এটা n/2 এর মান, এটা হচ্ছে 22.5 মাইনাস এফসি। দেখো এই এফসি মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 12, ওটা হচ্ছে 12। আর এই যে এই এইচ দেখো 31 থেকে 40 পর্যন্ত। তোমরা ম্যাক্সিমাম পরীক্ষায় একটা ভুল করতে আসো যে 31 থেকে 40 9 লিখে চলে আসো। কেমনে করবো এটা? ওটা করো 40 মাইনাস 31 করলে এটা হয় 9, কিন্তু এটা 9 হবে না। তোমার এটা কাউন্ট করতে হবে, এটা হবে 10। তুমি এখানে মাইনাস করে করলে এই জায়গায় হবে না, বুঝছো ভাইয়া? তাহলে এটা 10। আর এবার হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা বাই 12। তাহলে এই জায়গায় আমরা কত পাচ্ছি? 51 প্লাস 7.5 10/12।
তাহলে 51 গুণ 7.5 7.5 গুণ 5/6 প্লাস 7.5। আচ্ছা, তাহলে এবার 5/6 করলে এই জায়গায় আসছে গুণ 0.83, তাহলে 51 প্লাস 7.5 গুণ 0.83, তাহলে থেকে আমরা পাচ্ছি 57.225। এই যে এইটা হচ্ছে আমাদের মধ্যক। বুঝছো ভাইয়া? মধ্যক নির্ণয় করা শিখছো? মধ্যক নির্ণয় করা শিখছো? ওকে। আর যেগুলো বললাম মনে আছে তো? এই দেখো, এই এল মানে কিন্তু মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, এই n/2 মোট গণসংখ্যা ভাগ 2 এফসি মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, এইচ হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, আর এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। ওকে, আচ্ছা, এবার তোমাদের শেখাতে হবে প্রচুরক। তো ভাইয়া আশা করছি তোমরা সবাই জানো যে প্রচুরকের সূত্রটা কি। জানো না? সবাই জানো, তাও আরেকবার লিখে দিই। প্রচুরক সমান এল প্লাস এফ ওয়ান প্লাস F2 ইন্টু এইচ। এটা হচ্ছে আমাদের প্রচুরকের সূত্র। এবার ভাইয়া তোমার মনে প্রশ্ন থাকতে পারে যে প্রচুরক আবার কেমনে পাবো? প্রচুরকের নির্ণয়ের ক্ষেত্রে তোমাদের ক্রমযোজিত কোনো সংখ্যা লাগবে না, এই শ্রেণী ব্যাপ্তি আর গণসংখ্যা হলে এনাফ। ক্রমযোজিত গণসংখ্যার এখানে কোনো দরকার নাই। বুঝছো? এবার প্রচুরক কোনটা? ভাইয়া তুমি যেটা দেখবা যে যেটার মানে গণসংখ্যা সব থেকে বেশি সেটা তোমার প্রচুরক শ্রেণী। বুঝছো ভাইয়া? তাহলে এখানে সব থেকে বেশি গণসংখ্যা হচ্ছে 18 কত থেকে আছে? 61 থেকে 70, তাহলে এটা তোমার প্রচুরক শ্রেণী। এই প্রচুরক শ্রেণী এল হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, তাহলে আমরা প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা পেলাম 61। এবার ভাইয়া F1 কিভাবে পাবো? এবার F1 পাওয়া হচ্ছে ভাইয়া যে F1 হচ্ছে এই যে যেই প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, এটা হচ্ছে F1 এর মান। তাহলে F1 এর মান আমরা এই জায়গায় কত পাবো? F1 এর মান আমরা পাবো 18 - 12 সমান 6। এবার ভাইয়া যে আমরা F2টা পাবো, এই F2টা আবার কই পাবো? F2টা আমরা পাবো হচ্ছে এই যে 18 লিখলাম, মাইনাস লিখে রাখো। এবার 18 মাইনাস এই যে এরপরে কি আর কোনো পদ আছে? এরপরে কি আর কোনো শ্রেণী ব্যাপ্তি আছে, কোনো গণসংখ্যা আছে? নেই তো। যেহেতু নাই তাহলে এই জায়গায় হচ্ছে 0, তাহলে এই জায়গায় 18। বুঝছো ভাই? কিন্তু এর পরে যদি এমন থাকে, সাপোজ এই জায়গায় 9 আছে, তখন তুমি এটা করবা 18 - 9 সমান 9, এরকম করতে হবে। বুঝছো? কিন্তু পরে যদি কিছু না থাকে তাহলে 0 মাইনাস করতে হবে। এটুকু বুঝতে পারছো? হাইয়েস। তাহলে এবার মান বসাও। 6 + 18 ইন্টু এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে ভাইয়া 10, তাহলে ভাইয়া 61 প্লাস 6/24 কত হয়? 6/24 1/4 0.25 ইন্টু 10, তাহলে এই জায়গায় আমরা পাচ্ছি 61 প্লাস 2.5, তাহলে এটা 63.5। ভাই এটা হচ্ছে আমাদের প্রচুরক। বুঝছি ভাইয়া? এটা হচ্ছে আমাদের প্রচুরক। আমরা তো ভাই এটা নির্ণয় করা শিখলাম, মধ্যক প্রচুরক, এটা ইজি ছিল। এইবার আমাদের মেন জিনিস, সেই মেন জিনিসটা কি? গড়। আমি মনে করি যে তোমরা সবাই গড়ের সূত্র জানো, সুবিধার জন্য আরেকবার লিখে দিই। গাণিতিক গড়, তো ভাইয়া বলো তো এই গাণিতিক গড়ের সূত্রটা কি মনে আছে তোমাদের? এই গাণিতিক গড়ের সূত্রটা হচ্ছে তোমাদের গাণিতিক গড়ের সূত্রটা ছিল তোমাদের হচ্ছে FI/X/N। এটা ছিল ভাইয়া তোমাদের গাণিতিক গড়ের সূত্র। সংক্ষিপ্ত গড়ের সূত্রটা ছিল সংক্ষিপ্ত গড়।
ভাইয়া তোমাদের সংক্ষিপ্ত করে সূত্রটা ছিল a প্লাস এফ আই ইউআই বাই এন ইন্টু এইচ। বুঝছো ভাইয়া? তোমাদের গড়ের এই দুইটা সূত্রই আছে। তাহলে হচ্ছে তোমাদের এবার এটা ছক কিভাবে বানায় সেটা শিখাই। গাণিতিক গড়ের ক্ষেত্রে তোমার এই জায়গায় কিসের দরকার? গাণিতিক গড়ের ক্ষেত্রে এই জায়গায় তোমার দরকার হচ্ছে এফআই। এফআইতে হচ্ছে গণসংখ্যা, এক্সআইতে শ্রেণী মধ্যমান, আর এনতে টোটাল গণসংখ্যা। তাহলে ভাইয়া এই জায়গায় তুমি যদি ইসের ছক বানাও, তাহলে এই ছকটা তোমার হবে হচ্ছে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা আচ্ছা ভাইয়া কি পড়াছিলাম? শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা, আর তোমাদের লাগবে এই জায়গাটা হচ্ছে শ্রেণী মধ্যমান। বুঝছো ভাইয়া? তোমাদের এই জায়গায় প্রত্যেক শ্রেণী মধ্যমান লাগবে। তাহলে হচ্ছে এই সাইডে যেটা দিচ্ছিলাম ওটা দিয়ে করি নাকি? তাহলে সাপোজ 31 থেকে 40, 41 থেকে 50, 50 থেকে 50 না 51, 51 থেকে 60, 61 থেকে 70 সাপোজ। তারপর যা দিয়েছিলাম ওইতে 5, 10, 12, 5, 10, 12, 18। এবার শ্রেণী মধ্যমান কেমনে নির্ণয় করবো ভাইয়া? এই যে এই সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান, এই যে 40 প্লাস 31 ভাগ 2, তাহলে এটা যদি করো তাহলে কত আসবে? 71/2, তাহলে এটা আসবে 35.5। বুঝছো ভাইয়া? এভাবে প্রত্যেকটা শ্রেণী মধ্যমান নির্ণয় করবা। 35.5, 45.5, 55.5, 65.5। বুঝছো ভাইয়া? আচ্ছা, তাহলে এবার এই সাইডের এগুলো দরকার নেই, এগুলো মুছে দিই। এবার তোমাদের এখান থেকে গড় নির্ণয় করে দেখাই। গণসংখ্যা এই জায়গায় যে এনটা হবে এই জায়গায় টোটাল, যোগ করবে এখানে 5 আর 10 যোগ করে কোথায়? 5 আর 10 15, 15 আর 12 27, 27 আর 18 45। তাহলে এই জায়গায় আমরা কত পেলাম? আমরা এই জায়গায় পেলাম হচ্ছে 45। আর এই জায়গায় EFI দ্বারা ভাইয়া কি বোঝায়? এই এ কিন্তু না, এটাকে বলা হচ্ছে ক্যাপিটাল সিগমা। বুঝছো? এটা হচ্ছে ক্যাপিটাল সিগমা। তাহলে এবার এই টোটাল ইরা করবা, টোটাল শ্রেণী মধ্যমান এই গণসংখ্যা ছিল এফআই, শ্রেণী মধ্যমান এক্সআই। তাহলে এবার এইগুলো যদি যোগ করি তাহলে কত হয়? এগুলো যদি যোগ করি তাহলে 35.5 প্লাস 45.5 প্লাস 55.5 প্লাস 65.5, তাহলে যে আমরা পাইতেছি 202। তোমরা কি পাইলাম ভাইয়া? আমরা এই জায়গায় পেলাম 202। তোমাদের যেহেতু গাণিতিক গড় দেখাচ্ছি, তাহলে গাণিতিক গড়ের সূত্র এই সাইডে লেখা আছে, দেখতে পাচ্ছ। এবার হচ্ছে EFI XI। তাহলে এবার আরেকটা দাগ, বেশি দাগ হয়ে গেল নাকি? 1 2 3 4, ঠিক আছে। এবার হচ্ছে FI XI। বুঝছো ভাইয়া? এবার করবা FI XI। এবার 5 গুণ 35.5 কত আসে? 177.5। কত আসে ভাইয়া? 177.5। 10 গুণ এটা হচ্ছে 455। 12 গুণ 55.5, 12 গুণ 55.5, 666। তারপর 18 গুণ 66 65.5, এটা আছে 1179। তাহলে টোটাল EFI XI
তাহলে এই জায়গায় আমরা কত পাচ্ছি? আমরা এই জায়গায় পাচ্ছি 177.5 প্লাস 455 প্লাস 666 প্লাস 1179। তাহলে এই জায়গায় আমরা পেলাম 2477। 2477.5। বুঝছো ভাইয়া? এটা হচ্ছে আমাদের EFI এক্স এর মান। আর এখানে এটা কোনো দরকার নেই, এটা লাগে না, এমনি করলাম। আচ্ছা, এবার গাণিতিক গড় সূত্র তো ভাই লিখিয়ে দিছি। ক্যাপিটাল সিগমা FI এক্স বাই এন। তাহলে এই যে FI এক্স এর মান পেয়ে গেছি, তাহলে লিখো 2477.5 ভাগ এন। এর মান কত পাইছি? এর মান পাইছি 45। এর মান পাইছি 45। 2477.5 ভাগ 45। তাহলে এই জায়গায় আমাদের গড় আসতেছে 55.06। এটা হচ্ছে আমাদের গড়। তো কোন গড়? গাণিতিক গড়। এবার তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে সংক্ষিপ্ত গড়। এই সংক্ষিপ্ত গড়ের ছকটা একটু বড় হবে, তাও দেখাই দিই শুরু যখন করলাম। এটার গড়টা হচ্ছে এটা। তুমি প্রথমে যা যা করছিলে, শ্রেণী ব্যাপ্তি, তারপরে তোমার এই জায়গায় ছিল গণসংখ্যা, তারপরে তোমার এই জায়গায় ছিল কি ভাইয়া? গণসংখ্যা। তারপরে এই জায়গায় কি ছিল? এই জায়গায় ছিল তোমার শ্রেণী মধ্যমান। এবার ভাইয়া তো তোমার যেটা লাগবে সেটা এবার হচ্ছে একটা করতে হবে এই ইউআই। এই ইউআই মানে কি ভাইয়া? এই ইউআই মানে হচ্ছে তোমার ধাপ বিচ্যুতি। মাথায় রাখবা, ইউআই মানে কি? ইউআই মানে হচ্ছে ধাপ বিচ্যুতি। আর ইউআই সমান কি? xi মাইনাস a বাই h। বুঝছো ভাইয়া? আর এবার লাস্টের লাইন, এটা হচ্ছে fi ui। তাহলে এটা হবে তোমাদের ছক। যখন সংক্ষিপ্ত গড় বের করবা তখন 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70। বুঝছো ভাইয়া? এবার গণনা সংখ্যা যা দিয়েছিল ওইটাই ইউজ করি। 10, 15, আচ্ছা একটা নতুন গণনা সংখ্যা দিই, 20, 25। শ্রেণী মধ্যমান যা বের করছিলাম 35.5, 45.5, 55.5, 65.5। এবার এই ইউআই কি বলছি ভাইয়া? xi মাইনাস a ইন্টু h। এবার এই এটা অলওয়েজ ধরার ট্রাই করবা কিরকম, বুঝছো? এক্সট্রা অলওয়েজ ধরার ট্রাই করবা যদি এই যে এই ঘরগুলো কাউন্ট করবা, এই কাউন্ট করে এগুলো যদি জোড় হয়, তাহলে উপর থেকে একটা বেশি নিবা, নিয়ে মাঝখানে এটা ধরবা, মানে এইটা। আর সাপোজ এখানে ঘর আছে এমন করে 5টা ঘর আছে, তাহলে 5টা ঘর যদি থাকে তাহলে মিডিলের ঘরটাকে তোমরা ধরবা এ, এই যে মধ্যমা এটাকে এ। বুঝছো ভাইয়া? তাহলে তুমি যদি অন্যটাকে এ ধরো তাও কোনো সমস্যা নেই, বুঝছো? তাহলে ইউআই xi মাইনাস a ইন্টু h। এইবার যে মিডিলের যেটা ধরবা এটা হচ্ছে শর্টকাট টিপস, এটা শর্টকাট, বুঝছো ভাইয়া? xi মাইনাস a। দেখো এই xi এর এটা কিন্তু একটা xi, তাই না? শ্রেণীর মধ্যমান যেহেতু এটা একটা xi। এই 55.55 এটা আবার এই হচ্ছে a। এইটা দিয়ে যদি এটাকে বিয়োগ করো তাহলে কত থাকে? তাহলে থাকলো 0। আর এই মান আমার 10, তাহলে এটা দিয়ে যদি করো তাহলে এটা কত আসবে? এটা আসবে 0। আর প্রত্যেকবার ও যত উপরের দিকে যাবে এটা 1 মাইনাস করে বাড়বে, আর নিচে এটা 1 প্লাস করে বাড়বে, 1 প্লাস। বুঝছো ভাইয়া? এবার এফআই ইউআইটা কেমনে বের করবো? তো ভাই আমরা কি জানি? আমাদের এফআই হচ্ছে গণসংখ্যা। তাহলে এই ইউআই এর সাথে যদি এফআই গুণ করো তাহলে আমরা পেয়ে যাবো না? তাহলে এই জায়গায় আমাদের কত আসে? -20। এই 15 সাথে -1 গুণ করে এটা আসলে মাইনাস, আর 20 সাথে 0 গুণ করলে এটা আসে 0, 25 সাথে এটা গুণ করলে এটা আসে 25। তাহলে ভাইয়া এই জায়গায় আমরা আরেকটা লাইন বেশি করবো এটুকু লেখার জন্য, যে এফআই ইউআই। বুঝছো ভাইয়া? তাহলে এবার আমরা এটা কত পাবো?
-20 -15 -35 + 25, তাহলে এই জায়গায় আমরা ইউআই পাইলাম -10। বুঝছো ভাইয়া? এইবার আমরা বের করব আমাদের সংক্ষিপ্ত গড়। তাহলে সংক্ষিপ্ত গড়ের সূত্রটা কি ছিল? সংক্ষিপ্ত গড়ের সূত্রটা ছিল a + e FIUI by n into h। তাহলে ভাই আমরা এর মান কত ধরছিলাম? এর মান আমরা ধরছিলাম 55.5 আর EFIUI এর মান আমরা কত পাইলাম? এখানে আমরা পাইলাম -10 দিয়ে n এর মান, এই n এর মান ভাই আমরা কত পাইছিলাম? 10 15 10 15 25 25 20 30 45 45 আর 25, এটা আসে 70 গুণ আর এখানে 10, তাহলে ভাইয়া 55.5 প্লাস 10 প্লাস 70 গুণ 10, তাহলে ভাইয়া এই জায়গায় আমরা পাচ্ছি 56.92। এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত গড়। বুঝছো ভাইয়া? এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত গড়। তো বুঝতে পারছো? এইবার তোমাদের শেখাবো তোমাদের সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট গ নম্বরে যেটা থাকে। গ নম্বরে তোমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে বলে যে হচ্ছে করবা, গ নম্বরে থাকে লেখচিত্র। এবারে হ্যাঁ, লেখচিত্রের ভিতর কি থাকে? এই লেখচিত্রের ভিতরে থাকে আয়তক্ষেত্র, বহুভুজ, অজীব রেখা, বুঝছো ভাইয়া? এই যে জিনিসগুলো থাকে। আর এই আয়তক্ষেত্রটা কেমনে আঁকতে হয়? আমি কেউ এখন তো ধরো তোমাদের পরীক্ষা চলে আসতেছে, এখন তো অত ওইভাবে ডিটেলসে পড়ানো সম্ভব না, বুঝছো ভাইয়া? কিন্তু তোমাদের তো আমি এই চিত্র দেখাই দিই যে আয়তক্ষেত্র তোমরা কেমনে আঁকবা। আয়তক্ষেত্র আঁকার জন্য ফার্স্টে একটা গ্রাফ পেপার নিবা। সাপোজ ভাই এটা একটা গ্রাফ, ইমাজিন করো। বুঝছো ভাইয়া? এইবার তোমার যে কাজ হবে, এই গ্রাফ পেপার তো এরকম থাকবে না। এই যে এটা এই লাইনটার উপর এইভাবে মার্কিং করবা, মার্কিং করে উপর একটা আরো দিয়ে দিবা, তাহলে এটা তোমার হবে ওয়াই অক্ষ। আর এই নিচ থেকে এইদিকে এইভাবে দিবা, তাহলে এটা তো তোমার কি হবে? এটা হবে এক্স অক্ষ। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবা, পেন্সিল দিয়ে যখন এই দাগটা টানবা আর এই এক্স অক্ষ টানবা, তখন এই দুইটা যেন সোজা হয়। আমি তো হাত দিয়ে আঁকছি, ওই জন্য আমার ব্যাকা হয়েছে। দিয়ে তারপরে তোমাদের সুবিধার জন্য একটা কাজ করি, এই দাগগুলো মুছে দিই, এটা ভুল বানাবে। তো ভাইয়া ধরো তোমার এই জায়গায় কত বলছে? সাপোজ আমি এখান থেকে এই পর্যন্ত 5 আর এখানে হচ্ছে 10। ধরো তোমার প্রথমটা কত বলছে? প্রথমটা সাপোজ তোমার বলছে যে 5 করো, তাহলে তুমি এখান থেকে ধরো তোমার শুরু হবে কত? ধরো শুরু হবে তোমার 31 থেকে 40। এবার এই 31 থেকে 40 এর আগে পর্যন্ত কত হয়? 0 থেকে 30 না? তাহলে তোমার এই জায়গাটায় ভাঙা চিহ্ন দিতে হবে। এই জায়গায় ভাঙা চিহ্ন দিয়ে তোমার দেখাইতে হবে যে এইখানে কত আছে। এখানে 0 থেকে 30 পর্যন্ত আছে এই ভাঙা চিহ্ন দ্বারা। এই 31 থেকে 40 পর্যন্ত কত বলছে? এই যে এইভাবে করে দিবা 5 পর্যন্ত। তারপর সাপোজ তোমার বলছে 8, তারপরে সাপোজ বলছে তোমার 9, তারপরে সাপোজ বলছে যে তোমার 4, তারপরে হুট করে বলছে 10। এই যে এভাবে বাড়তে থাকবে, বুঝছো ভাইয়া? এইটা হচ্ছে তোমাদের আয়তক্ষেত্র করার নিয়ম, বুঝছো? এগুলো তো জানো আই সাপোজ। কোন ক্লাস থেকে শুরু হয়েছে? এটা তো মেবি ক্লাস 5-এও ছিল। আচ্ছা, আয়তক্ষেত্র শিখলাম। এবার যেটা শিখতে হবে সেটা হচ্ছে গণসংখ্যার বহুভুজ। বহুভুজ তো আরো সহজ, এটা তো পারবা। সারণী তৈরি করবা, সারণী তৈরি করে এই যে এখান থেকে শুরু, এখান থেকে এই মিডিল পয়েন্টে ধরবা, এটার মিডিল পয়েন্ট, এটার মিডিল পয়েন্ট, এটার মিডিল পয়েন্ট, এটার মিডিল পয়েন্ট। এবার এগুলো যোগ করে দিবা আর রিল্যাক্সে। হাত দিকে সেজন্য আমার তো একটু ব্যাকা হয়েছে, সো প্লিজ ডোন্ট মাইন্ড ইট। এই দেখো এটা হয়ে গেছে আমাদের অজীব রেখা, কি বলছি সরি, গণসংখ্যার বহুভুজ।
আর যে অজীব রেখার ম্যাটারটা আছে, অজীব রেখার ম্যাটারটা এটাই শুধু একটু আলাদা। দেখো এটা তোমার ওয়াই অক্ষ, এটা তোমার এক্স অক্ষ। এবার ফার্স্টে এখানে তোমার ভাঙা ভাঙা ঘর আছে। সাপোজ এখান থেকে এই পর্যন্ত হচ্ছে তোমার ভাঙা ঘর, এবার এখান থেকে তোমার শুরু হবে। এবার সাপোজ এই জায়গায় হচ্ছে 5, এখানে 10, এখানে 15। এইবার এখানে যে জিনিসটা হবে, এখানে তোমার লাগবে ক্রমযোজিত কোনো সংখ্যা। সাপোজ প্রথম ঘরে আছে 5, তারপর আছে 3, তারপর আছে 4, তারপর আছে 5, তাহলে এখানে কত আসবে? তাহলে এই জায়গায় 5 আর 3 যদি যোগ করো তাহলে এখানে আসবে 8, তারপরে 8 এর সাথে যদি 4 যোগ করো তাহলে এখানে আসবে 12, তারপরে 12 এর সাথে 5 যোগ করো তাহলে এখানে আসবে 17। সাপোজ এখানে আছে 20 পর্যন্ত ধরলাম। তাহলে এখানে তোমার গ্রাফটা কিরকম হবে ভাইয়া? এখানে তোমার গ্রাফটা হবে হচ্ছে, ফার্স্টে তুমি 5 পর্যন্ত যাবা, বুঝছো? ফার্স্টে তুমি 5 পর্যন্ত যাবা, এই 5 পর্যন্ত গেছো, 5 পর্যন্ত যাওয়ার পরে তারপর এটা যোগ করে কত আসছে? এটা আসছে 8 পর্যন্ত। এই যে 8 পর্যন্ত গেছো, 8 পর্যন্ত যাওয়ার পর তারপর কত আসছে? তারপর আসছে 12, এই যে গেলে 12 পর্যন্ত, 12 পর্যন্ত যাওয়ার পর তারপরে হচ্ছে 17, এই যে গেলা 17। এইভাবে ভাইয়া তুমি করবা। তো ভাইয়া আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। আর আজকের ভিডিও এইটুকুই, যেহেতু এটা একটা কি বলবো, থিওরিটিক্যাল বা তোমরা যাই বলো, এটা তো এগুলা হচ্ছে তোমাদের 2026-এর পরীক্ষার পরিসংখ্যান চ্যাপ্টারের অল সাজেশন। এই টাইপের বাইরে কোনো ম্যাথ আসবে না, আসবে না, আসবে না, আসবে না। আমি খাতা কলমে লিখে রাখবো যে এই টাইপের বাদে কোনো ধরনের ম্যাথ আসবে না। তো তোমরা এই ধরনের ম্যাথই বাসায় প্র্যাকটিস করতে থাকো। ওদের যখন মানে গাইডে যে বোর্ড প্রশ্ন আছে ওইগুলো যখনই খুলবা তখনই এই টাইপের প্রশ্ন তোমার চোখে পড়বে, ওইগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা, তাহলে দেখবেন নিজের আয়ত্তে চলে আসছে। তো ভাইয়া আজকের ভিডিও এটুকুই, আশা করি ভালো লাগছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা। ধন্যবাদ।